আসছে ফিনল্যান্ড থেকে। তো ওনার জন্য কী কী রান্নাবান্নার আয়োজন করলাম, সেই সাথে ঘরের জন্য বেশ কিছু রান্না আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। কেন গুছিয়ে নিচ্ছি, সব কিছুই থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালটা খুবই কুয়াশাময় ছিল। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে কাজ তো আর থেমে থাকবে না, আমি টুকটাক কিন্তু কাজে লেগে পড়েছি। আজকে বেশ অনেকটুকু রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য আমি আগে থেকে একটু লিস্ট করে নিলাম কী কী রান্না করব। নাহলে দেখা যায় আমি মনের মাধুরী মিশিয়ে এটা সেটা রান্না করতে থাকলে আর শেষ হয় না। তো একটু ট্র্যাকে থাকাটা দরকার, আসলে অতিরিক্ত কাজ কখনোই ভালো না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসবে ফিনল্যান্ড থেকে, তাই বাসায় বেশ আমেজ কাজ করছে। আর সেই জন্য সে নিজের হাতে তার বন্ধুর জন্য আলু ভাজি রান্না করেছে। তো কালকে সকালবেলা একসাথে নাস্তা খাবো সেই জন্য। আর এই তো আমার সব কিছু আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম সকালবেলা, তো এগুলো ডিফ্রস্ট হয়ে গিয়েছে। এখন এগুলো সব কিছু প্রিপারেশনস করে নিব যাতে রান্নাবান্নাটা শুরু করে দিতে পারি। রান্নাবান্না শুরু করার আগে রান্নাঘরের টুকটাক যে কাজকর্ম থাকে সেগুলো একটু করে নিচ্ছি। যেমন কাপ প্লেট যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো জায়গা মতো রেখে দিলাম, তারপর চুলার পাড়টা একটু মুছে নিয়েছি। এতে রান্না শুরু করার সময় একটু মাইন্ডটা ফ্রেশ থাকে আর কি, কিচেনটা একটু ক্লাটার ফ্রি থাকে। যখন আমার বাসায় দাওয়াতে রান্নাবান্না থাকে বা কোনো গেস্ট আসবে, একটু বেশি পরিমাণ রান্নাবান্না করব, ওই সময় আমি একসাথে সব প্রিপারেশনস করে তারপর রান্নাটা বসাই। এতে আমার জন্য অনেক সহজ হয়, সব রান্না একসাথে বসিয়ে দিতে পারি। আর যখন একটা দুইটা রান্না করি তখন দেখা যায় একদিকে কাটতে থাকি, একদিকে চুলায় বসিয়ে দিই, তো একই সাথে হয়ে যায় আর কি। এটা তারপরেও যার যার পার্সোনাল প্রেফারেন্স। তো এখানে আমি কিন্তু রান্না শুরু করতে তো দুপুর হয়ে গিয়েছে, একটু তো ক্ষুধা লাগবেই। সেই সকালে নাস্তা করেছি, তো আমি আগের দিন বিফ পেটি রেডি করে রেখেছিলাম, তো ওইটাই আমি এখন একটু ভেজে নিব। এর মধ্যে আমার হাজব্যান্ড টুকটাক শাকসবজির বাজার ছিল, সেটা করে নিয়ে আসছে। আমাদের এখানে ফ্রেশ শাকসবজি একদমই পাওয়া যায় না। তো এই যে দেখছেন লাউ, এই লাউয়ের জন্য প্রায় 2 দিন আমরা ঘুরেছি স্টোরে। আমাদের এখানে 2-3টা হালাল স্টোর আছে, তো একটাতেও পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি আজকে রান্না হবে, আজকেই পাওয়া গেল। আর আরেকটা সবজি যেটা হচ্ছে পুঁই শাক, সেটা আমরা 2-3 দিন ধরে খুঁজতেছি। তাজা পুঁই শাক তো পাওয়াই যায় না, আর ফ্রোজেন যেটা খাই সেটাও পাওয়া যাচ্ছে না, মানে একটা স্টোরেও নাই। টানা 3 দিন গিয়েছি, কোনোটাতেই নাই। তো যে ভাইয়া আজকে আসছে ফিনল্যান্ড থেকে, তো উনি তো আসলে ব্যাচেলার, খুব একটা আসলে সবজি মাছ এগুলো ওনার রান্না করে খাওয়া হয় না। তো উনি চেয়েছে যে আমি যেন ওনাকে একটু শাকসবজির আইটেমগুলোই বেশি খাওয়াই। তো আমি সেই জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কি বলবো আর, একদমই অ্যাভেলেবেল থাকে না। মাঝে মাঝে টুকটাক যখন থাকে তখন আমি একটু বেশি পরিমাণ কিনে নিয়ে আসি। তো ওনার আসাটাও যেহেতু একটু সাডেন ছিল, তো সব মিলে আসলে অতটা বেশি আমি প্রিপারেশনস করতে পারি নাই। আর যাই হোক, যতটুকু পারছি। আর মাছ উনি খুব একটা খায় না, তাই মাছের মধ্যে আমি শুধু চিংড়ি মাছটাই রেখেছি। আর উনি শুটকি খেতে চেয়েছে, এই যে লইট্টা শুটকি, এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আমি। লইট্টা শুটকিগুলো আগে থেকেই টালা ছিল, তো আমি জাস্ট এখন একটু ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে শুটকিগুলো একটু নরম হয়, তখন ভালো করে ধুয়ে আমি এগুলো রান্না করতে পারবো। যেহেতু এগুলো টালাই ছিল, কোনো ঝামেলা নাই আর। এর মধ্যে আমার বার্গার খেয়ে লাঞ্চটাও কিন্তু কমপ্লিট। এখন আমি পুরো দমে আমার রান্নাবান্নার কাজটা শুরু করে নিব। আমি যখন জানি যে আমার বাসায় গেস্ট আসবে, সেটা একজন হোক বা 10 জন হোক, আমি সুন্দর করে আগে থেকে প্রিপারেশনস করে রাখতে অনেক বেশি পছন্দ করি। তো আমি আগে থেকে একটু বাজার সদাই করে সব কিছু, স্পেশালি মাংস বা মাছের আইটেমের কথা বলছি, সব কিছু কাটাকাটি ধোয়াধুয়ি করে আমি ফ্রিজে রেডি টু কুক হিসেবে রেখে দিই, যাতে দাওয়াতের দিন বা যেদিন গেস্ট আসবে ওই দিন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ডিফ্রোস্ট করে একটু একবার দুইবার ধুয়ে নিলেই কিন্তু আমার কাজটা একদম অনেক সহজ হয়ে যায়। কারণ যেহেতু আমাকে একা হাতেই সব কিছু সামলাতে হবে, রান্না বান্নার কাজ, তো একই দিনে যদি আমি ওই কাজগুলোও করি, তখন কিন্তু অনেক লম্বা সময় ধরে আমাকে কাজ করতে হয়। তো তখন দেখা যায় যে সময়ের সাথে আসলে কুলানো যায় না,
যেহেতু সব কিছু নিজেকে করতে হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে, এইভাবে করির জন্যই হয়তো ম্যানেজ হয়ে যাচ্ছে। এখানে আমি প্রথমে মাংস আইটেমগুলো বসিয়ে দিয়েছি, একদিকে বিফ বোনা হচ্ছে, একদিকে চিকেন কারি হচ্ছে, আর একদিকে তেহারির জন্য কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর সাথে সাথে যে টুকটাক ধোয়াধুয়ি থাকে সেগুলো কিন্তু করছি, যাতে একবারে অনেক বেশি থালা বাসন যাতে না জমে যায়, তখন কিন্তু আমাকেই ধুতে হবে। যদিও আমার হাজব্যান্ডকে বললে সে অবশ্যই হেল্প করবে, কিন্তু ও আছে ওর আলাদা কাজে ব্যস্ত। সো দুজনকে কিন্তু দুই দিকে আমাদের কাজ করতে হচ্ছে। সো এখানকার মুরগির মাংস তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা তো আর দেশি মুরগি না। তো মুরগির মাংস আর চিংড়ি ভুনাটা অলরেডি রেডি, আর এদিকে বিফ আর হচ্ছে তেহারির যে মাংসটা সেটাও রেডি হয়ে যাচ্ছে। এর ফাঁকে কিন্তু আমি লাউটাও বসিয়ে দিয়েছি। মাশাল্লাহ দেখেন লাউয়ের কালারটা কিন্তু একদম সবুজ সবুজ, কারণ আমি একদম অল্প মশলায় আম্মু যেভাবে রান্না করে ওরকম করেই লাউ রান্না করি। আর এখন পর্যন্ত আমার হাতে লাউ যে খেয়েছে সে অনেক পছন্দ করেছে। মাঝখানে আমার খালা শাশুড়িরা এসেছিলেন, তো আন্টিরা অনেক পছন্দ করেছে। আসলে লাউ বা যে কোনো ধরনের সবজি যত ফ্রেশ হবে এগুলো রান্না করলে ঠিক টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালোবাসে। আর এর মধ্যে লাউটাও যেহেতু হয়ে গিয়েছে, লাউ তো ধনে পাতা ছাড়া ইনকমপ্লিট। এখন লাউটা নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দেব। এই যে ধনে পাতাটা দেখছেন, এটা কিন্তু আমি প্রায় 2-3 সপ্তাহ আগে আমি এরকম সুন্দর ভালো করে ধুয়ে জিপলক ব্যাগে এরকম টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনও অনেক ফ্রেশ। আর ইতিমধ্যে যারা নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমি খুবই ঝালখোর, নামানোর আগে অল্প কিছু কাঁচামরিচ তো দিতেই হবে। আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আমার রান্নাগুলো করে নিচ্ছি। মাংসের আইটেমগুলো হচ্ছে চুলা থেকে নামিয়ে আমি সবজি আইটেমগুলো বসিয়ে দিচ্ছি। তো সবজিও হয়ে যাচ্ছে, এখন কিন্তু ভর্তা আইটেমগুলো করব। বেগুন ভর্তা, আলু ভর্তা, এই দুইটা ভর্তাই করবো আজকে। তো আমার যেহেতু গ্যাসের চুলা না, সেরামিক হব, তো এখানে তো আসলে ডিরেক্টলি আমি বেগুনটা পোড়াতে পারবো না। তো আমি বেগুনে সরিষার তেল আর মশলা মাখিয়ে আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে এটা সুন্দর করে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, অনেক ভালো লাগে এটা। আমি আসলে একটা ভিডিও থেকে শিখেছিলাম, একটা টিকটকে একটা ছোট ভিডিও দেখেছিলাম, সেখান থেকে দেখেছি। তো আমার কাছে আইডিয়াটা তো বেশ পছন্দ হয়েছে এবং এটা আসলে অনেক কার্যকরী। আর এর মধ্যে আমার গরুর মাংসটা দেখেন একদম সুন্দর করে রেডি। গরুর মাংসের সাথে কিন্তু তেহারির মাংসটাও রেডি হয়ে গিয়েছে, কারণ দুইটা পাশাপাশি আমি বসিয়েছিলাম। এখন তেহারির জন্য চালটা ভালো করে ধুয়ে নিব। একে একে আমার কিন্তু চিংড়ি ভুনা, গরুর মাংস, মুরগি মাংস, তারপর হচ্ছে লাউ, তারপরে লাল শাক ভাজি, মানে সবজি আইটেম যেগুলো টুকটাক করেছি এগুলো কিন্তু রেডি। আর বাকি আছে হচ্ছে ভর্তা আইটেমগুলো বানাবো, লইট্টা শুটকি আর তেহারিটার শুধু দমে দেওয়া বাকি আছে আর কি। লাউয়ে আসলে সবুজ রঙটা না থাকলে লাউ খেতে কিন্তু একদম সুন্দর লাগে না, ভালো লাগে না। তো একদম অল্প মশলায় করলে অবশ্যই আপনাদের লাউয়ের এরকম সুন্দর সবুজ কালার থাকবে। আর এই তো তেহারির মাংসটা একদম গরম গরম রেডি। এখন শুধু চালটা ভালো করে ভেজে আমি মাংসটা দিয়ে দমে দিয়ে দিব। আর এখানে ভর্তা, তারপর চিংড়ি মাছের বড়া, এগুলো সব জন্য সব কিছু রেডি করে রাখবো। চিংড়ি মাছের বড়া আসলে চিংড়ি মাছের মাথা আর হচ্ছে অথবা গুঁড়া চিংড়ি, যেটা একদম ইচা চিংড়ি, ওইটা দিয়ে করতে হয়। কিন্তু পুরো লিভারপুল আসলে তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কোথাও গুঁড়া চিংড়ি প্যাকেট নাই। এই যে লাল শাক, তারপর হচ্ছে এই গুঁড়া চিংড়ি প্যাকেট, এই দুইটা জিনিসই কিন্তু একদম পাই নাই, যেটা উনি খেতে চেয়েছিল নাকি নাই, আমার হাজব্যান্ড বলল। তো পাইনি কোথাও। তো এই চিংড়িগুলো দিয়েই আমি এখন বড়াটা বানিয়ে নিব। ওইরকম হয় না, বাট তারপরেও দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সবসময় দেখতাম আম্মুরা পাটা পুতাতে বেটে নিত এগুলোতে, শিলপাটায়। তা আমার সেটা নাই, তা আমি ব্লেন্ড করে নিব। আর ভর্তার জন্য তো শুকনো মরিচ লাগবেই, তো কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম। আমি শুকনো মরিচ টেলে একবারে বয়ামে ভরে রেখে দিই, কিন্তু শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল, এটা নতুন প্যাকেট খুলেছি। আর আজকে হাতে এত একদমই সময় নাই যে আলাদাভাবে অনেকগুলো শুকনো মরিচ টেলে আমি আবার এগুলো বক্সে ভরবো, তাই অল্প কয়েকটাই টেলে নিয়েছিলাম। এর মধ্যে দেখেন আমার বেগুনটা কিন্তু অনেক সুন্দর করে একদম এয়ার ফ্রায়ারে সুন্দর করে পুড়ে গিয়েছে। তো এটা দিয়ে কিন্তু ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল, যদিও একদম বাংলাদেশের বেগুনের টেস্ট না, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে।
চালটা ভাজা হয়ে আসলে আমি কিন্তু এখানে তেহারির জন্য পানি দিয়ে দিয়েছি, সাথে অল্প একটু দুধও ইউজ করেছি। দুধ দিলে তেহারি, বিরিয়ানি যে কোনো কিছু ফ্লেভার কিন্তু অনেক এনহ্যান্স হয়। ভর্তাটাও রেডি, আমি ভর্তাটা সার্ভ করে এখন আমার সব রান্নাবান্না শেষ, শুধু বাকি হচ্ছে চিংড়ি মাছের বড়াটা ভাজা। আর ডাল আমি গতকালকে রান্না করেছিলাম, তাই একটা আইটেম কিন্তু আজকে রান্না করতে হয়নি। আজকে রান্নাবান্না করতে করতে খেয়াল হলো আমি পানি একদমই খাচ্ছিলাম না, কারণ এত ঠান্ডা পড়েছে। যেখানে আমি প্রতিদিন 2 লিটার পানি খাই, এখন আমার গুনে গুনে 1 লিটার পানি খেতে অনেক কষ্ট হয়। তো আর মিষ্টি এনেছিলাম, তো এগুলো হচ্ছে ভাইয়াকে দিব আর কি খাওয়ানোর জন্য। তেহারির গন্ধে আমার বাসায় একদম মো করছিল। কি যে সুন্দর হয়েছে তেহারিটা। সবগুলো রান্নায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করেছি। আমি চাচ্ছিলাম উনি আসার আগে যেন রান্নাটা শেষ হয়, স্পেশালি শুটকি রান্নাটা, কারণ এখন যেহেতু শীতকাল দরজা জানালা খুব একটা খোলা যায় না। তারপরেও আমি সব রান্নাবান্না শেষ করে দরজা খুলে রুমটা একদম মানে ক্লিয়ার করে নিয়েছি, সব রান্নার গন্ধ যেন চলে যায় আর কি, কারণ রুম বদ্ধ থাকে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রান্না দেখতে তো সুন্দর হয়েছে, এখন ভাইয়া খেয়ে কেমন বলে সেটাই হচ্ছে দেখার বিষয়। রান্নাবান্না শেষ করে আমি একটু ফ্রেশ হয়ে তারপর আবার নিচে চলে আসছি। ভাইয়া আসতে আর বেশ কিছুক্ষণ বাকি, আমি ভাতটা বসিয়ে দিলাম এর ফাঁকে। আর রান্না করতে করতে টুকটাক যা আরও ধোয়াধুয়ি ছিল সেগুলো কিন্তু পানি ঝরে শুকিয়ে গিয়েছে, তো সেগুলো এখন আমি আবার জায়গার মতো রেখে দিচ্ছি। এটা হচ্ছে আসলে একটা নন স্টপ প্রসেস রান্নাঘরের। ধোয়া হবে, খাওয়া হবে, আবার ধোয়া হবে, খাওয়া হবে, মানে এটা আর কোনো শেষ নাই আসলে। ভাই যেহেতু ফিনল্যান্ড থেকে আসছে, আবার আমরা আগামীকালকে একটা ট্যুরে যাব, কোথায় যাচ্ছি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক খাবার দাবার আমি আগে থেকে একটু রেডি করে নিয়ে যাচ্ছি, যাতে আমাদের যে মানে বাহির থেকে আনা বা খাওয়া দাওয়ার একটা হেসেল না থাকে আর কি। আর এখানে যেহেতু হালাল অপশন কম থাকে, সো আমাদের খাবার বলতে ওই বার্গার, পিৎজা, চিকেন এগুলোই খেতে হয়। বাইরে না এগুলো খেতে খেতে আমরা একদম ত্যক্ত, ভালো লাগে না সবসময়। আর সবসময় হালাল অপশন পাওয়াও যায় না, তো ওইগুলোই খেতে হয়। তো ভাবলাম যে একটু তেহারি রান্না করে নিয়ে যাই, অসুবিধা নাই। আগে থেকে যেহেতু প্ল্যান করেছি, তো আমার জন্য কষ্ট হয় না আর যতটা। আজকে খাবারগুলো আমি কাচের এই সার্ভিং ডিশগুলোতে সার্ভ করব। এগুলো দেখতেও সুন্দর লাগে, আবার সুন্দর করে ফ্রিজে স্টোরও করা যায়। তো একসাথে 2 কাজ হয়ে যাবে, যেহেতু হাতে আমার সময় অনেক কম। তো আবার খাবারগুলো লেফট ওভার থেকে আরেক বক্সে ভরা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এইখানেই সার্ভ করব। আর আমরা যেহেতু লিভারপুল থেকে যে জায়গায় ট্যুরে যাব, সেখান থেকে আবার লিভারপুলে 2 দিন পরে ব্যাক করব। ব্যাক করে আবার পরের দিনই আমরা আবার আরেকটা জায়গায় যাব। তো সব মিলে না অনেক লম্বা 1 সপ্তাহের মতো একটা জার্নি। তো বাসায় তো যেহেতু আবার মাঝখানে আমরা ব্যাক করব, এসে তো রান্নাবান্না করার সময়ই থাকবে না। তো তখন যেন খাওয়া দাওয়া করতে পারি, এই জন্য আমি একটু বেশি করে রান্না করেছি। আমার হাতে যদি সময় থাকে, আমি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে একটু রান্না বেশি করে করে রেখে যাওয়াটা প্রেফার করি, এতে আমারই কষ্টটা কম হয়। কারণ ঘরে ফিরে না বাইরের খাবার খেতে ইচ্ছে করে না, বাসার রান্নাটাই খেতে ভালো লাগে। আর আমাদের এখানে অত অপশন নাই তো, যে ইচ্ছা মতো আসলে বাংলাদেশের মতো ভাত আইটেম অর্ডার করে খেতে পারবো। তো আমার কাছে মনে হয় আমার হাতে সময় থাকলে আমি এটাই প্রেফার করি। হাতে যখন সময় থাকে না, হুটহাট বের হয়ে যেতে হয়, সেটা আসলে ভিন্ন ইস্যু। তখন তো আসলে যাই পাবো তাই সই। কিন্তু যখন হাতে সময় থাকে, বা যেহেতু বেড়াতে যাচ্ছে, এটা ট্যুরে যাব, আগে থেকেই প্ল্যান করা, তাই আমি সব কিছু ওইভাবেই ম্যানেজ করে নিয়েছি আর কি। সব কিছু ম্যানেজ করে গুছিয়ে করতে যে কষ্ট হয় না সেটা বললে ভুল হবে, আমি মানুষ, তো আমার তো স্বাভাবিক কষ্ট হবেই, শরীরে ক্লান্তি আসবেই। কিন্তু দিন শেষে যখন সবাই খুশি মনে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়াটা করে, বা যে কোনো একটা কাজের অ্যাপ্রিসিয়েট করে, তখন অনেক ভালো লাগে। এই জিনিসটাই কিন্তু আসলে যে কোনো একটা গৃহিণীর কিন্তু এটাই চায়। এই ছোট একটা ভালো কথা, ছোট একটা অ্যাপ্রিসিয়েশন, এটাই তারা চায়। সো আমরা যেন সবসময় চেষ্টা করি, শুধু নিজেদের বেলায় না, আরেকজনকেও যেন আমরা তাদের কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করি। এতে এক একজনের সাথে সম্পর্কটাও সুন্দর হয়। আবার যে কাজটা করছে তার মনটা যে অন্যরকমভাবে খুশি হয়ে যায়, এটা আসলে বলার বাহিরে। ফিনল্যান্ড থেকে যে ভাই আসছেন, ওনার ফ্লাইট আসলে অনেক ডিলে হয়।
তো আস্তে আস্তে প্রায় 10টা বেজে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে সব কিছু করতে করতে প্রায় 12টা বেজে যায়। আমার হাজব্যান্ড টুকটাক একটু গুছিয়ে দিয়ে গিয়েছে, বাকিটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে টাইম ল্যাপসের গতিতে সব কাজ করে নিচ্ছি। যদি বাস্তবে এত সহজ হতো কতই না ভালো হতো। আমরা যেহেতু 2 দিনের ট্যুর শেষ করে আবার লিভারপুলে ব্যাক করব, তো তখন এসে যেন টুকটাক খাওয়া দাওয়া করতে পারি, কারণ আস্তে আস্তে রাত হয়ে যাবে। এসে রান্নাবান্না করাটা একদমই পসিবল না, মানে সময় নাই আর কি আসলে, এত টায়ার্ড হয়ে এসে। তো এই যে বক্সগুলো, সরি এই যে কাচের ডিশগুলো, এইগুলো রান্নাটাই আমরা 2 দিন পরে এসে খাবো। তো নর্মাল ফ্রিজে রেখে যাব, একদম ভালো থাকবে ইনশাল্লাহ। আর এগুলোতে সার্ভ করা কিন্তু আমার কাজ অনেকটা বেঁচে গিয়েছে। আবার অন্য সার্ভিং ডিশ থেকে আমাকে কন্টেনারে ভরতে হয় নাই। আর এইগুলোতে হচ্ছে আরও কিছু খাবার একটু স্টোর করে নিয়েছি, কারণ আমরা লিভারপুলে ব্যাক করার পর তারপরে দিন সকালবেলায় আবার হচ্ছে আরেক জায়গায় যাব। তো ওইখান থেকে এসে যাতে রান্নাবান্না একদিন করতে না হয়, সেজন্য এখানে কিছু খাবার নিয়ে স্টোর করে রাখছি আর কি। তো এইভাবে আসলে না একটু চিন্তাভাবনা করে কাজ করে নিতে হয়, এছাড়া তো আসলে কে আছে হেল্প করার বলেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কাজ আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। আগামীকালকের দিনের জন্য আমি খুবই এক্সাইটেড। কোথায় যাচ্ছি, ট্যুরে কেমন কাটাচ্ছি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি অল্প করে হলেও শেয়ার করব। তো সে পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখে দেখা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো ছোট্ট একটা রিমাইন্ডার, ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করবেন যারা ভ্লগ দেখতে পছন্দ করে। আর আমার কিন্তু ফেসবুক পেজও আছে, দ্যাট দেশি সাইমা, এই নামই, যেই নামে আমার ইউটিউব চ্যানেল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।